ওকে, চলো ফার্স্ট কোশ্চেন। বলেছে প্রাগ বিপ্লব ফ্রান্সে যে অসিয়া রেজিম বলতে কাদেরকে বলা হতো? অসিয়া রেজিম বলতে এটা আমাদের দেওয়া ছিল ফরাসি বিপ্লব। পুরানো ব্যবস্থাকে। যেটা পুরাতন পুরানো ব্যবস্থা ব্যবস্থাকে। ছিল, অপশন এ, যেটা পুরাতন ব্যবস্থা ছিল সেটাকে ফ্রান্সে বলা হতো অসিয়া রেজিম বলে। আচ্ছা, নিম্নলিখিত কোন রাজবংশ বিপ্লবকালীন ফ্রান্সে রাজত্ব করত? কোন ডাইনেস্টি ছিল সেই সময়? পূর্ব রাজবংশ। হ্যাঁ, সেই সময় ছিল রাজবংশ। পূর্ব রাজবংশ, যেখানে রাজারা লুই নামে পরিচিত। চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই পূর্ব ডাইনেস্টি পরিচিত। আচ্ছা, কোন ফরাসি রাজা বলেছিল যে আমি রাষ্ট্র, আই এম দ্য স্টেট? বলা ছিল স্টেটমেন্ট। চতুর্দশ লুই নিজেকে বলেছিলেন যে আমি রাষ্ট্র, অর্থাৎ তিনি যা বলবেন সেই অনুযায়ী আইন চলবে। আচ্ছা, কোন ফরাসি সম্রাটের খেতাবটি ছিল আমার পরেই আসছে মহাপ্রলয়? এবং তিনি বুঝতে পেরেছিলেন যে এটা হবে। কি হবে? অবশ্যই পঞ্চদশ লুই। কি স্যার? পঞ্চদশ লুই, কারণ তারপরে যখন ষোড়শ লুই, তার সময় তো ফরাসি বিপ্লব হয়েছিল, ফলে পঞ্চদশ লুই যিনি নিজেকে প্রজাপতি রাজা হিসেবে পরিচিত ছিল, তিনিই বলেছিলেন যে আমার পরেই আসছে মহাপ্রলয়। তাই তো অবভিয়াসলি অ্যান্সার এটাই হবে। আচ্ছা, কোন ফরাসি মহিলার প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি এবং তার প্রভাবহীন হওয়ার জন্য ফরাসি সম্রাট পঞ্চদশ লুই প্রজাপতি রাজা নামে পরিচিত হন? এটা আমি বলেছিলাম। মহিলা কে ছিল? মহিলাটার নাম কি ছিল? এর নাম ছিল মাদাম দি পাম্পাদুরা। আর এই মেরিও অ্যান্টনিও যেটা ডি আছে, সে হচ্ছে ষোড়শ লুইয়ের ওয়াইফ। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এই যে অপশন ডি দেওয়া আছে, তিনি কিন্তু 16th লুইয়ের ওয়াইফ ছিল। সবচেয়ে হচ্ছে বলা হয় আইয়াস মহিলা, মানে জীবনে একটা জিনিস কখনো রিপিট করতেন, সব থেকে এরকম ছিলেন। যাই হোক, অ্যান্সার হচ্ছে আমাদের এটা মাদাম দি পাম্পাদুরা। কোন ঐতিহাসিক মন্তব্য করেন ফরাসি রাজবংশী বিপ্লব, ফরাসি রাজতন্ত্রই বিপ্লব সৃষ্টির কারণ? কোন হিস্টোরিয়ানের মত ছিল? হিস্টোরিয়ানের নাম ছিল মাদেলা। ঠিক আছে, মাদেলার মত অনুযায়ী যে ফরাসি রাজতন্ত্রই ছিল এই বিপ্লব সৃষ্টির কারণ। আচ্ছা, রাজার ঐশী অধিকার মানে ঈশ্বর প্রদত্ত ক্ষমতার তীব্র সমালোচনা, এটা তো দেওয়া ছিল সুন্দর। কি অ্যান্সার? রুশো। রুশো। রুশো তার স্টেটমেন্টে বলেছিলেন রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতার তীব্র সমালোচনা। তিনি বলেছিলেন যে জনগণ রাজাকে নিযুক্ত করেছে তার কাজের জন্য, সোশ্যাল কন্ট্রাক্ট। ষোড়শ লুইয়ের রাজত্বকালে কতজন অর্থমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন? পরপর নামগুলো ছিল 4 জন। 4 জন। ঠিক আছে, আমরা নামগুলো পড়েছি, 4 জন অর্থমন্ত্রী নিযুক্ত হয়েছিল। আচ্ছা, মেরিও অ্যান্টনিওর মায়ের নাম কি ছিল? ওই ষোড়শ লুইয়ের যে ওয়াইফ ছিল মেরিও অ্যান্টনিও, তার মায়ের নাম কি ছিল? দেখো, ডি তো হবে না, কারণ ডি পঞ্চদশ লুইয়ের মানে এ ছিল, ডি তো ডি হবে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মেরিয়া থেরেসা। ওকে, মেরিয়া থেরেসা থেকে মেরিও অ্যান্টনিও বা মেরিয়া অ্যান্টনিও এসেছে। আচ্ছা, এটা তো সহজ। কোথায় ধরা পড়েছিল? অস্ট্রিয়ার কোন গ্রাম এটা বলা ছিল, নোটসে দেওয়া ছিল। ভেরেনা। হ্যাঁ ভেরেনা। হ্যাঁ, ভেরেনা বা ভেরেনা, এটা আমাদের নোটসের মধ্যে লেখা ছিল। ভেরেনাতে ধরা পড়েছিল। 10ই অগস্ট 1792 দ্বিতীয় ফরাসি বিপ্লবের দিনে ফরাস কোন দুর্গে বন্দী করে রাখা হয়েছিল? টেম্পল দুর্গ। একদম, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে টেম্পল দুর্গ। ভেরি গুড, বাস্তিল দুর্গের পতন হয়েছিল টেম্পল দুর্গে বন্দী করে রাখা হয়েছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে কোন ঐতিহাসিক মন্তব্য করেন অষ্টাদশ শতকে ফরাসি কৃষকরা ছিল সর্বাপেক্ষা শোষিত, মানে ফরাসি ইতিহাস কৃষকদের সবচেয়ে বেশি শোষণ করা হয়েছে? এটা হচ্ছে অ্যান্সার হবে ল্যাব্রুস।
ঐতিহাসিক ল্যাব্রুসের এটা মতবাদ ছিল। আচ্ছা, প্রাক বিপ্লব ফ্রান্সে জনগণ প্রদত্ত বাধ্যতামূলক বেগার শ্রম কর কি নামে পরিচিত ছিল? কার্ভি। কর্ভি। করভি নামে পরিচিত ছিল। এটা কোন করকে কি বলা হয়ে থাকে পুরো প্রপার নোটসে মার্কিং করা, কালার করা আছে, ভালো করে একটু পড়তে হবে। আচ্ছা, জনগণ কর্তৃক গির্জাকে যে প্রদত্ত কর দেওয়া হতো সেটা কি নামে পরিচিত ছিল? টাইট। টাইদ। ভেরি গুড, সেটাকে টাইদ বলা হতো। এটাও বলা ছিল এগুলো। ফ্রান্সে ভূমিকরদেরকে কি নামে ডাকা হতো? ল্যান্ড ট্যাক্স নিত, তাদের কি বলা হতো? টেইল। 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 ভেরি গুড, টেইল বলা হতো। টেইলরা এই কর খুব জোর জবরদস্তি আদায় করত, পড়েছি আমরা। ত্রিবিভক্ত মানে তিন ভাগে ফরাসি সমাজের সবচেয়ে প্রভাবশালী ফার্স্ট স্টেট যারা ছিল বা যাজক শ্রেণী রাষ্ট্রকে একটিমাত্র কর দিত। কোন কর তারা দিত? স্বেচ্ছাকর। একমাত্র স্বেচ্ছাকর। স্বেচ্ছাকর মানে স্বেচ্ছাকর মানে তারা দিতেও পারে, নাও দিতে পারে। আচ্ছা, নেক্সট। যাজক সম্প্রদায় রাজাকে অন্য কোনো কর নয় কেবলমাত্র স্বেচ্ছাকর দিত। এই যে পরের কোশ্চেনে বলা আছে কন্ট্রাক্ট অফ পৈনি নামে একটি চুক্তি অনুসারে, সেটা কবে হয়েছিল? পরের আগের কোশ্চেনটার উত্তর দেখো, পরের কোশ্চেনে আছে যে সেটা কবে হয়েছিল। এটা পারবে না, অ্যান্সার হবে 1561, 1561। এটা কোন কর দিত সেটা করলেই হবে, সালটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। শ্রেণী বিভক্ত প্রাক বিপ্লব ফরাসি সমাজে উচ্চ প্রশাসনিক পদাধিকারী, শিল্পপতি, ব্যাংকার এবং ব্যবসায়ীরা কোন শ্রেণীর অংশ ছিল? মধ্যবিত্ত। এরা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর ছিল। ভেরি গুড। ফরাসি সমাজে সাকুলোত কাদের বলা হতো? কাদের বলা হতো সাকুলোত? চালচুলোহীন ভবঘুরে। যারা চালচুলোহীন ভবঘুরে মানে যাদের কিছুই থাকতো না, জমিও নেই, কিছুই নেই, তাদেরকে বলা হতো সাকুলেত। ফরাসি সম্রাট এবং রাষ্ট্রে প্রবল প্রতাপশালী প্রথম সম্প্রদায়ভুক্ত যাজকদের অর্থাৎ উচ্চতর এবং নিম্নতর যাজকদের বিবাদকে ফরাসি বিপ্লবের অন্যতম কারণ বলে অভিহিত করেছেন কে? হচ্ছে সালভেমিনি। তাহলে না করলেও হবে, এই ধরনের কোশ্চেন থাকে, আছে, করবে, নাও করবে, অসুবিধা নেই। আচ্ছা, নোবেলিটি অফ সোর্ড এটা পড়তে হবে, গুরুত্বপূর্ণ। কাদের বলা? উচ্চ অভিজাত। উচ্চ অভিজাত। উচ্চ অভিজাত নয়, বংশানুক্রমিক যারা অভিজাত হয়। নোবেলিটি অফ দ্য সোর্ড মানে বংশানুক্রমিক ভাবে যারা অভিজাত হতো তাদেরকে বলা হতো নোবেলিটি অফ দ্য সোর্ড। ওকে, এটা ভালো করে পড়ো। বলো বাবু। একটা ওসিধারী অভিজাত, একটা পোশাকি অভিজাত। ওসিধারী অভিজাত হিসেবে বংশানুক্রমিক অভিজাত ওরা। নোবেলিটি অফ দ্য সোর্ড, আচ্ছা বললে যখন আমি একবার দেখে নিচ্ছি, সম্ভবত হওয়া উচিত, একটু ডাউটফুল হয়ে আছে। নোবেলিটি অফ দ্য সোর্ড কাদের বলা হয়? নোবেলিটি অফ দ্য সোর্ড, oldest class of nobility France, oldest noble of France dating এই দেখো, ঠিক আছে। আধুনিক যুগে যেটা অভিজাত শ্রেণীর অভিজাত ব্যক্তি এবং সম্ভবত বংশগত ভাবে যাদেরকে বলা হয় তাদেরকে বলা হয়। বুঝা গেছে? বুঝা গেছে লেখাটা? পেয়েছো? এই লাইনটা দেখো। ওকে, ঠিক আছে। এর অ্যান্সার এটা করবে। আচ্ছা, নেক্সট। ত্রিধা বিভক্ত সমাজে শুধুমাত্র সম্প্রদায়ের মুখপাত্র বা প্রতিনিধি ছিল কারা? থার্ড স্টেটের প্রতিনিধি কারা ছিল? বুর্জোয়ারা। যারা বুর্জোয়ারা ছিল। ওই জন্য বুর্জোয়া বিপ্লব প্রথমে শুরু হয়েছিল, অবশ্যই তারাই রিপ্রেজেন্টেটিভ ছিল। আচ্ছা, প্রথম অঙ্ক 1787 অভিজাত বিদ্রোহ ছিল ফরাসি বিপ্লবের প্রথম অঙ্ক। এটা বলেছেন কে? জর্জ লেফেভর।
হুম, ঠিক আছে, এই ধরনের না পারলেও অসুবিধে নেই। স্টেটমেন্টশিপ গুলো বাদ দিয়ে এমনি যে প্রশ্ন সেগুলোই মানে করবে, আর স্টেটমেন্টশিপ গুলো যদি পারো তো করবে, না হলে অসুবিধা নেই। ফ্রান্সের রাজার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু করে কারা? বলে দিয়েছিল, অভিজাতরা। অভিজাতরা। অভিজাতরা ওই জন্যই বললো না, অভিজাত ফরাসি বিপ্লবের প্রথম অঙ্ক অভিজাত বিদ্রোহের বলা হচ্ছে। তারাই তো প্রথম আন্দোলন করলো। কেন? না তাদের ট্যাক্স দিতে বলা হচ্ছিল বলে, সেই জন্য তাদের আন্দোলন ছিল। তারা তো কোনো মতে ট্যাক্স দেবে না। ষোড়শ লুই অর্থমন্ত্রীদের মধ্যে ছিলেন না কি? ব্রিসো। ব্রিসো। বাকি সবার নাম আছে, তুর্গো, ক্যালন, ব্রিয়া, সবাই ছিল। ব্রিসো, হ্যাঁ, ব্রিসো নামের কেউ ছিল না। ফরাসি সম্রাট ষোড়শ লুই নিযুক্ত অর্থমন্ত্রীদের মধ্যে কে প্রথম ট্যাক্স আরোপের কথা প্রস্তাব করেছিল? তুর্গো। তুর্গো। কারণ ওই জন্যই বলেছিল, আমি এবং তুর্গই কেবলমাত্র জনগণকে ভালোবাসি, বলেছিল না, স্টেটমেন্ট ছিল। আচ্ছা, অভিজাতদের রাজার বিরুদ্ধে বিদ্রোহ সম্পর্কে ঐতিহাসিক প্যাট্রিসিয়ান বা অভিজাতরা বিপ্লবের সূচনা করে, আর তৃতীয় শ্রেণী সেই বিপ্লবকে সম্পূর্ণ করে। পেরেছো স্টেটমেন্টটা কার? সেতোব্রিয়া। সেতোব্রিয়া। ঠিক আছে, সেতোব্রিয়া। করলে করবে, না করলে অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ, এটা তো খুব গুরুত্বপূর্ণ। কবে স্টেটের আহ্বান করা হয়েছিল? 5ই মে। 5ই মে ভার্সাইতে। 1789। ভেরি গুড। 5 মে 1789। আচ্ছা, এটা কি করেছো? কার দাবি ছিল যে মাথা পিছুর মানে সকলেই। হ্যাঁ, এখানে সবাই ছিল, মিরাবো, লাফায়েত, অ্যাবেসিয়াস, সবাই এখানে ছিল, এবং তারা প্রত্যেকেই দাবি করেছিল থার্ড স্টেট থেকে কক্ষ পিছু নয়, মাথা পিছু ভোটের দাবি করতে হবে। ভেরি গুড। বিপ্লব পূর্ব অর্থলোলুপ নেকড়ে, এটাও বলা হয়েছিল। কাদেরকে বলা হয়? ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীরা, যারা জোর করে ট্যাক্স আদায় করত। কত সদস্য ছিল থার্ড স্টেটের? 621। 621টি। ভেরি গুড। টেনিস কোর্টের শপথ কবে হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 20 জুন। 20 জুন 1789, 1789। এখানে কিন্তু সাল বলবে না, ডেট জানতে চাইবে, কারণ সাল 1789 সবাই জানে, ডেটটা ম্যাটার করবে। হুম, আচ্ছা, বাস্তিল দুর্গের পতন 14 জুন। 14ই জুলাই। এখানে প্রত্যেকটা ডেট গুরুত্বপূর্ণ। হুম, প্রত্যেকটা ডেট গুরুত্বপূর্ণ। লেটেল দা ক্যাসে, এটাও বলা ছিল। লেটার দা ক্যাসে, গ্রেফতারি পরোয়ানা। গ্রেপ্তারি পরোয়ানা, একদম বলা হয়েছিল, কাউকে বিনা মানে কোনো রকমের চার ছাড়াই অ্যারেস্ট করে নিত, অ্যারেস্ট করে নেওয়া যেত। বিপ্লবের জনক কাকে বলা হয়? এটা বলেছিলাম, রুশো। রুশো। আর ফরাসি বিপ্লবের সন্তান বলা হয় কাকে? নেপোলিয়ন। নেপোলিয়নকে বলা হয়। ঠিক আছে। স্পিরিট অফ দ্য লস বইটার রচয়িতা পড়েছি, মন্তেস্কু। মন্তেস্কুকে বলা হয় স্পিরিট অফ দ্য লস। আচ্ছা, অরিজিন অফ ইনইকুয়ালিটি, রুশো। অসাম্যের সূত্রপাত। হ্যাঁ, অসাম্যের সূত্রপাত রুশো। মুক্তির নির্দেশনামাকে কি বলা হয়? লেটার দ্য ডিক্লারেশন। হ্যাঁ, লেটার দ্য গ্রেস। ঠিক আছে, গ্রেপ্তারি পরোয়ানা লেটার দ্য ক্র্যাসে, আর নির্দেশনামা লেটার দ্য গ্রেস। ক্যাথলিক গির্জার বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাদ বা গির্জাকে কে? এটাও তো বলেছিলাম, কে বলেছে এটা? ভলতেয়ার। ভলতেয়ার। এটা ভলতেয়ারের স্টেটমেন্ট ছিল, গির্জাকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাদ। একদম। প্রধান কারণ দার্শনিকদের ষড়যন্ত্র, কে বলেছে? আচ্ছা, পারবে না। এডমন্ড বার্ক। হ্যাঁ, এডমন্ড বার্ক। এডমন্ড একদম বার্ক। ঠিক, এডমন্ড বার্ক। ফিজিওক্রাস মতবাদের প্রবক্তা বলা ছিল, বলা ছিল কি ছিল অ্যান্সার? কুইসনে। কুইসনে। ভেরি গুড।
ফিজিওক্র্যাট মত নামক অর্থনীতিবিদগণ দাবি করেছিল কি? অবাধ বাণিজ্য, বেসরকারি শিল্প স্থাপন। হুম, মানে অ্যান্সার কি হবে? অপশন ডি, অবাধ বাণিজ্য এবং বেসরকারি শিল্প স্থাপন, ফ্রি ট্রেড এবং প্রাইভেট ইন্ডাস্ট্রি। স্টেট জেনারেলের অধিবেশনে কবে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধি নিজেকে জাতীয় সভা বলে ঘোষণা করে? ডেট কবে ছিল? 20শে জুনই তো টেনিস কোর্টে গিয়ে। না, 17ই জুন। দেখো মনে করো, জাতীয় সভা বলে ঘোষণা করে 17ই জুন। ডেট লেখা আছে, নোটসটা ভালো করে দেখবে, ডেট পুরো প্রপার ডেট লেখা আছে এই তারিখে। আচ্ছা, কবে সংবিধান সভায় রূপান্তরিত হয়? এটাও লেখা আছে ডেট। না, 9 জুলাই। দেখোনি দেখোনি, এই ডেট গুলো সব লেখা আছে, প্রপার ডেট লেখা আছে, মেনশন করা আছে। একটু পিডিএফটা ভালো করে পড়বে, সেই অনুযায়ী এগুলো মাথায় রাখবে। সংবিধান সভা কবে মানুষ ও নাগরিকদের অধিকার ঘোষণা বা ডিক্লারেশন অফ রাইটস টু ম্যান এন্ড সিটিজেন দলিল দাখিল করেছিল? 26শে আগস্ট। 26শে অগস্ট, 26 অগস্ট 1789। মানুষ এবং নাগরিকদের অধিকার ঘোষণা করে কোন ঐতিহাসিক পুরাতন তন্ত্রের মৃত্যু পরোয়ানা বলে অভিহিত করে? খুব গুরুত্বপূর্ণ। ওলার। ওলার। হ্যাঁ, ফিজিওক্র্যাট শব্দটি প্রথম ব্যবহার করেন? গুরুত্বপূর্ণ, বলো। বলা ছিল নেমুর। ভেরি গুড, এটা বলা ছিল। হ্যাঁ একদম, নেমুর গুরুত্বপূর্ণ। মানুষ ও নাগরিকদের অধিকারের ঘোষণাপত্রটি কোন ঐতিহাসিক নেপোলিয়নের সমগ্র বাহিনীর চেয়েও শক্তিশালী ছিল বলে মন্তব্য করেন? লর্ড অ্যাক্টন। ঠিক আছে, না করলেও হবে এগুলো, এই স্টেটমেন্ট গুলো না করলেও হবে। ফ্রান্সের রাজা এই উপাধির পরিবর্তে ফরাসি জাতির রাজা উপাধি প্রাপ্ত হন কোন ঘটনার পর? না, এটা হচ্ছে নতুন সংবিধান প্রণয়নের পরে। তারপর থেকে আর ফ্রান্সের রাজা না বলে ফরাসি জাতির রাজা। ওকে। সংবিধান সভার অধিবেশন ষোড়শ লুইয়ের পরামর্শদাতা কে ছিল, যে অ্যাকচুয়ালি ব্রিজের মতো কাজ করত? ম্যারেট ছিল না মিরাবো ছিল? তারপরে মিরাবো মারা যাওয়ার পরেই তো হ্যাঁ, মিরাবো মারা যাওয়ার পরেই তো তারপরে তো চলে গেল। ষোড়শ লুইয়ের পরামর্শদাতা ছিল মিরাবো, তাই না? আচ্ছা, আর্থিক সংকট কাটানোর জন্য যে কাগজি মুদ্রা চালু করা হয়েছিল তার নাম কি? অ্যাসাইনেট ছিল না লিভরে ছিল বলতো? না, অ্যাসাইনেট ছিল। হ্যাঁ, অ্যাসাইনেট ছিল, ঠিক, অ্যাসাইনেট ছিল। চার্চের ক্ষমতা সংকুচিত করার জন্য ধর্মীয় সমস্যা সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্কি আইন কবে পাস হয়? না করলেও হবে, গুরুত্বপূর্ণ খুব একটা নয়। 28শে জুলাই 1790, নাও করতে পারো। প্রথম লিখিত সংবিধান, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবে? 1791। 1791, ভীষণ গুরুত্বপূর্ণ, করতে হবে। আচ্ছা, কতগুলি প্রদেশে বিভক্ত ছিল ফ্রান্স? 83টি। 83টি। ভেরি গুড। আচ্ছা, এটা কি হবে? দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে অভিহিত করেন? হ্যাঁ, এটা পড়তে হবে, এই স্টেটমেন্টটা পড়তে হবে। লেফেভর, এটা বলা ছিল। দেখো নোটস এর মধ্যে যে স্টেটমেন্ট গুলো আছে ওগুলো করলে যথেষ্ট, এর বেশি আর করার দরকার নেই। এমসিকিউ এর মধ্যে অনেক এক্সট্রা থাকবেই, ঠিক আছে, কিন্তু যেগুলো বইয়ে আছে সেগুলোই করবে, এর বাইরে এক্সট্রা বেশি করতে হবে না। আচ্ছা, দক্ষিণপন্থীরা কি নামে পরিচিত ছিল? ফিউল্যান্ড। এরা হচ্ছে ফিউল্যান্ড নামে পরিচিত ছিল। জাতীয় সঙ্গীত, এটা তো বলেছিলাম, ইংলিশে করানোর সময় বলেছিলাম।
লা হ্যাঁ, মার্সাইজ, লা লা মার্সাইজ। মার্সেইলেজ। ফরাসি বিপ্লবের সময় জাতীয় সঙ্গীত লা মার্সেইলেজ নামে পরিচিত ছিল। কে রচনা করেছিল এটা? রুজে দা লিল। রুজে দা লিল। ন্যাশনাল কনভেনশন 1792, 1792। 92, হ্যাঁ। আচ্ছা, জাতীয় কনভেনশন সভাগৃহে উঁচু আসনে বসার জন্য কোন দলকে মাউন্টেন নামে ডাকা হতো? জ্যাকোবিন। জ্যাকোবিন, ভেরি গুড, জ্যাকোবিন। জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশনের জন্য কোন দল রাজার প্রাণদণ্ড দাবি করে? জ্যাকোবিন। জ্যাকোবিন। তার মধ্যে রোবসপিয়ার ছিল। কবে গিলোটিনে মারা হয় ষোড়শীকে? 21শে জানুয়ারি 1793। 21শে জানুয়ারি 1793। হ্যাঁ, কোন নেতার বিখ্যাত উক্তি ছিল রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতেই হবে? রোবসপিয়ার। রোবসপিয়ার। এটাও বলা ছিল। রেইন অফ টেররের মেন লোক রোবসপিয়ার। সন্ত্রাসের শাসন কবে হয়েছিল? রেইন অফ টেরর 2রা জুন থেকে 27শে জুলাই। 93 থেকে 94। 1793 শুরু থেকে। 94। ডি। কোনটা বলছো? ডি। ডিটা ডি ডি। 2রা জুন। একদম। এটা কি হবে? কি আইন হয়েছিল? সন্দেহের আইন। সন্দেহের আইন। যাকে মনে হবে সন্দেহ করে তুলে নিয়ে যাবে। যেমন ব্রিটিশরা যেরকম আমাদের রাওলাট অ্যাক্ট ছিল, ঠিক আছে, যাকে মনে হবে তুলে নিয়ে যাবে। এখনো আছে কিন্তু আমাদের, এখনো আমাদের অ্যাকর্ডিং কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু আছে। পুলিশ যদি চায় তোমাকে কিন্তু তুলে নিয়ে যেতে পারে। এমার্জেন্সির সময় নয়, এমনিও যদি তোমাকে মনে করে পুলিশ আজকে তুলে নিয়ে চলে যাবে। কিসের মাধ্যমে? কোটার মাধ্যমে তুলে নিয়ে যাবে। প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট, ঠিক আছে, যে তোমার বিরুদ্ধে সন্দেহ করছি সন্ত্রাসবাদী আছে, 3 মাস নিয়ে যাবে, বেদম পিটবে, তারপর বলবে না না কিছু পাইনি। তুমি কোর্টেও যেতে পারবে না, কিছু করতে পারবে না। বুঝতে পারছো? পুলিশ যদি চায় করতে পারে। পুলিশের হাতে প্রচুর ক্ষমতা। আচ্ছা, সন্ত্রাসের রাজত্ব কতদিন ছিল? 13 মাস। 13 মাস, 13 মাস। গিলোটিনে হত্যার বিষয়ে কোন ঐতিহাসিক মত সিংহাসনের তুলনায় ফাঁসির মঞ্চে তিনি ছিলেন বেশি মহান? এটা বলা ছিল। হ্যাজেন। 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 আচ্ছা, 1792 কোন জ্যাকোবিন নেতা সেপ্টেম্বর হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল? রোবসপিয়ার। না না না, এটা রোবসপিয়ার নয়, এটা জ্যাঁ পল মোরা। জ্যাকোবিনা শুধু আর আর কি কি নেতা নেই, ঠিক আছে, জ্যাঁ পল মেরা। আচ্ছা, রোবসপিয়ারকে লেনিনের সঙ্গে তুলনা করেছে, মনে হয় বলা নেই। এটা একটু পড়ে রাখবে, এটা নোটসে একটু অ্যাড করে রাখলে ভালো হতো। ফিশার। আচ্ছা, এটা একটু করে রাখবে, এটা ভালো প্রশ্ন। প্রতিষ্ঠানিক ভিত্তি সন্ত্রাসের রাজত্বের কোনটি গণ্য নয়? যে জাতীয় সভা। দাঁতো হি রিভার্ট সময় কালাচ্ছা। লাল সন্ত্রাস বা চরম সন্ত্রাস কোন সময়টা, মানে ওইটাই বলতে চাইছে। এটা হচ্ছে একদম চরম সন্ত্রাস, লাল সন্ত্রাস। জুন অক্টোবর থেকে টু ডিসেম্বর 17। এটা হচ্ছে এপ্রিল থেকে জুলাই 1794, মানে রেইন অফ টেররের একদম লাস্ট সময়টা। ফরাসি বিপ্লবের প্রতীক রোবসপিয়ারকে কোন ঐতিহাসিক ফরাসি বিপ্লবের প্রতীক বলেছেন? ডেভিস টমসন। অন্যতম ঘৃণ্য চরিত্র? কোনো আইডিয়া আছে কি হতে পারে? আচ্ছা, এটা হচ্ছে লর্ড অ্যাক্টন। প্রশ্ন আছে। আচ্ছা,
74 গিলোটিন কবে করা হয়েছিল? 16ই অক্টোবর 1793। 75। আচ্ছা, এমনি অ্যান্সার গুলো একটু বলো, কারণ অনেকগুলো না হলে শেষ পর্যন্ত আর উত্তর বলা যাবে না, একটু তাড়াতাড়ি করতে হবে। 75 কি করেছো, মানে করেছো না করনি, না এখন দেখে সি দেখে উত্তর বলছো? সি হ্যাঁ সি শেষের দিকে এগুলো স্যার আমার কারণ প্রথমের দিকে গুলো একটু উত্তর তাড়াতাড়ি না বললে শেষের দিকে আমি অ্যান্সার বলতে পারবো না, অনেকগুলো আছে না। আচ্ছা, 75 এরটা কি হবে? ডি হবে, রোবোস্ফিয়ার, জুস তার কুথো, এদেরকে ত্রিমূর্তি বলা হয়ে থাকে। 76 28শে জুলাই 1793। ও সরি, হ্যাঁ 76, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 27শে জুলাই 1794। আর তারপরেরটা হবে হোয়াইট, ঠিক আছে, হোয়াইট টেরার, জ্যাকোবিনের ওইটা বিরুদ্ধে। 28শে জুলাই দেওয়া ছিল। 28 ছিল, না, তার গিলোটিনে পরের দিন আছে। পরের দিন লেখা আছে। উম, আচ্ছা, 78 কি করেছো? আচ্ছা, এখানে এরকম কোশ্চেন আছে, এর মধ্যে এ এবং সি উভয়ই জ্যাকোবিন আর কারা ছিলেন না, ছিল কারা? আচ্ছা, কবে বলা হয়? আচ্ছা, এটা তো ঠিকঠাক ভাবে উড়ে গেছে উত্তরটা। এটা 21শে জুলাই আর 21শে সেপ্টেম্বর, এগুলো 21শে জুলাই, 21শে অগস্ট এরকম দেওয়া ছিল, সবই 21 তারিখ দেওয়া ছিল। প্রথম দিন কবে বলা হয়? 21শে সেপ্টেম্বর 1792। বুদ্ধির উপাসনা মন্দিরে রূপান্তরিত হয়েছিল কোনটি? ক্যাথলিক চার্চ। ক্যাথলিক চার্চ। নিজের আবিষ্কৃত যন্ত্রে, এটা তো বোঝাই যাচ্ছে, ডক্টর গিলোটিন, তাই তো? গিলোটিন। তার নামে গিলোটিনকে হত্যা করা হয়েছিল, মারাত্মক ব্যাপার। সন্ত্রাসের বিপ্লবকে রক্ষা করেছিল কোন ঐতিহাসিক সন্ত্রাস বিপ্লবকে রক্ষা করেছিল? মন্তব্য ছিল রাইকার। 18 ব্রুমেয়ারের ঘটনা বলতে কি বোঝায়? এটা নেপোলিয়ান বোনাপার্টের নেপোলিয়ন ক্ষমতা বোনাপার্টের লব্ধি। ক্ষমতা। নেপোলিয়ান বোনাপার্টের কনসুলেট শাসনের সময়সীমা কতদিন ছিল? কনসুলেট শাসন 1700 1799। 1804। ডিরেক্টরির শাসন 85 95। 95 1792। 95 ডিরেক্টরির শাসন 95। তাকে তো পাওয়ারফুল হতে দিতে হবে, তারপর তো সে করবে। কতদিন ছিল ডিরেক্টরির শাসন? 95 থেকে 99। হুম, 95 থেকে 4 বছর। 99। তাহলে 4 বছর। 4 বছর, একদম 4 বছর। 95 থেকে 99 তাহলে ক বছর হচ্ছে? 4 বছর হচ্ছে না 5 বছর হচ্ছে? 8 বছর। 93 থেকে হলে 5 বছর। তাই তো? 95 অবশ্যই। থেকে 99 দেওয়া আছে। 95, 96, 97, 98, 99, এটা 5 বছর, এইভাবে হিসাব করবে, ঠিক আছে? 4 বছর বিয়োগ করে করবে না, তাহলে ভুল হয়ে যাবে, কারণ 95টাকেও ধরতে হবে। ডিরেক্টরি শাসনের বাসকুল নীতি কি ছিল? দক্ষিণপন্থী রাজতন্ত্রী এবং বামপন্থীদের মধ্যে ভারসাম্য রক্ষায় ডিরেক্টরি শাসনের নীতি হচ্ছে বাসকুল নীতি। সোসাইটি অফ দ্য প্যান্থিয়ান নামে বিপ্লবী সংস্থার সদস্য এবং ট্রিবিউন দ্য পিপলস পত্রিকার সম্পাদক। এটা বলা নেই, এটা হচ্ছে বেবি উফ। স্যার শেষের এগুলো দিকে পড়ার দরকার আছে। দরকার নেই, এগুলো বাদ দাও, করতে হবে না। ষড়যন্ত্রকারীর মধ্যে কে ছিলেন? ছাড়ো এগুলো, বেবি উফ ছিলেন বাড়া। ওই। হ্যাঁ,
ডিরেক্টরি শাসনের অবসানে কোন শাসন ব্যবস্থা চালু? কনসুলেট। কনসুলেট। এটা কি প্রণয়ন করেছিল কে? সংবিধান প্রণয়ন করেছিল নেপোলিয়ান। নেপোলিয়ান বোনাপার্ট। নেপোলিয়ান। কি সংবিধান প্রণয়ন করেছিল না নিজেকে কনসুলেটের প্রথম শাসক হিসেবে নিজেকে ডিক্লেয়ার করেছিল? ভালো করে মানে পরীক্ষায় কোশ্চেন ভালো করে পড়ে করবে। সংবিধান প্রণয়ন করেছিল, ভালো করে লাইনটা পড়বে, লেখা আছে অ্যাবেসিয়াস। আর সেই কনসুলেটের ফার্স্ট কনসাল হিসেবে নিজেকে নিযুক্ত করেছিল নেপোলিয়ান। মনে পড়ছে দুটোর পার্থক্য? নেপোলিয়ান। হুম। ওকে, ভুল হবে, খেয়াল করে করবে। নেপোলিয়ান কবে সিজালাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল? টিলনিয়ারের সন্ধির পর, অপশন বি। কবে যাবজ্জীবন, এটা তো বলেছিলাম, কবে নিজেকে যাবজ্জীবন কনসাল নিযুক্ত করেছিল নেপোলিয়ান নিজেকে? 1802 তো নাকি? এগুলো তো হ্যাঁ এগুলো তো একদম কমন কোশ্চেন না? কতদূর করেছো? কতদূর করেছো বলো? শেষের দিকে এগুলো করিনি। মানে এগুলো এগুলো তো শেষ নয়, এখনো 100টার কাছাকাছি আছে, কতদূর করেছো সেটা জানতে চাইছি। হয়নি স্যার, এগুলো এত হয়নি এরপর আর। মানে এরপরে আর হয়নি তাই তো? হ্যাঁ, হয় না আচ্ছা না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 100 পর্যন্ত করিয়ে দিচ্ছি আজকে। তারপরে তোমরা এক্সাম দাও, শিল্প বিপ্লবটা করিয়ে দিচ্ছি। তারপরে তোমরা আবার এটা করে রাখবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট একটু দেখে দেখে করে রাখবে, আবার পরে বলে দেবো। অনেক প্রশ্ন আছে তো, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, নেপোলিয়ন বোনাপার্ট কবে পোপ সপ্তম পায়াস কর্তৃক নেতারদম সম্রাট হিসেবে নিযুক্ত হয়েছিল? কবে সম্রাট হয়েছিল? 1804 সেকেন্ড ডিসেম্বর, সবই 1804 আছে। আচ্ছা, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান পিরামিডের যুদ্ধ হয়েছিল? নেপোলিয়ানের আর মামুলেকদের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়েছিল কবে? 98, 1798। 1798। দেখো, আমি আগে থেকে দিয়ে রাখছি, তার মানে এই নয় যে দেখে দেখে করে নেবে, ঠিক আছে? এই জন্যই আমি আগে থেকে দিতে চাই না। কিন্তু না আবার দিলে তো মানে এর সময় একটাও বলতে পারবে না। তাই জন্য একটু পড়ে একটু নিজেদের করতে হবে বাবা। মানে দেখো, সময় বেশি নেই, হ্যাঁ অনেকদিন পরে পরীক্ষা হচ্ছে, কিন্তু এটাকে কিন্তু নিজেদের একদম খুব ভালোভাবে একটা ফোকাস করে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? কারণ ক্লাস হয়ে গেল মানে আমার পড়া হয়ে গেল এরকম ব্যাপার নয় কিন্তু। ক্লাস হয়ে যাচ্ছে, একদিন ছাড়া ছাড়া ক্লাস হচ্ছে, নিজেদেরকে বাড়িতে একটু পড়তে হবে। অনেকের বাড়িতে অনেক সমস্যা, বেশিরভাগই অনেকের বাচ্চা হয়ে গেছে, কিন্তু কিছু নেই, কিছু করার নেই। একবার যখন পরীক্ষা দিচ্ছ ভালো করে দাও। প্রথমবার যখন দিচ্ছ ভালো করে একটু দাও, মানে সবকিছু অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আমি এটাই বলবো, এর বাইরে কিছু কি বলবো বলো? কারণ সিচুয়েশন সবাই জানে, সবাই সবকিছু বুঝেছে, তবে একটু পড়তে হবে, একটু কষ্ট হলেও পড়তে হবে। ব্রিটিশ সেনাপতি কে ছিল? নেলসন। নেলসন। ব্রিটিশ সেনাপতি ছিলেন নেলসন। আচ্ছা, ব্যাংক অফ ফ্রান্স কবে হয়েছিল, বা কে বানিয়েছিল, সরি, কে কবে? নেপোলিয়ন বোনাপার্ট নেপোলিয়ন বোনাপার্ট 1800 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন আর সপ্তম পায়াসের মধ্যে যে কনকর্ডাট বা ধর্মমীমাংসা চুক্তির অন্যতম শর্ত কোনটা ছিল না? আভ্যন্তরীণ শাসনে ফরাসি সম্রাট পোপের পরামর্শ গ্রহণ করবেন, এটা কোনো মানে মীমাংসার মধ্যে ছিল না। আচ্ছা, কোড নেপোলিয়ানে কোন ঐতিহাসিক ফরাসি সম্রাটে বাইবেল বলেছেন? এটা তো পারবে, বলেছিলাম। লেফেভর, এটা বলেছিলাম, কোড নেপোলিয়ানকে ফরাসি সমাজের বাইবেল ছিল, নোটসটা পড়লে হতো। দ্বিতীয় জাস্টিসিয়ান নেপোলিয়ানকে বলা হয় কোন কাজের জন্য? এটা বলা নেই, এটা হবে কোড নেপোলিয়ানের জন্য। জাস্টিসিয়ান মানে জাস্টিস মানে আইনের সাথে সম্পর্কিত, তার আইন বিধির জন্য, ঠিক আছে? এই পেজে কটা আছে? এই পেজে দুটো আছে, এই দুটো বলে দিয়ে 102 পর্যন্ত, বাকিগুলো পরে করবে। কোড নেপোলিয়ান নামে নামাঙ্কিত হয় কত খ্রিস্টাব্দে? 1804 খ্রিস্টাব্দে। যে সিভিলিয়ানকে কবে কোড নেপোলিয়ান, কবে কোড নিয়ে? 1807, 1807। হ্যাঁ। আর কোন ঐতিহাসিক
প্রিফেক্টদের মাধ্যমে নেপোলিয়নের ইন্টেন্ডেন্ট নামক লড়াই করেছিল, এটা কে বলেছেন এই স্টেটমেন্টটা? টকভিল। এটার অ্যান্সার হবে টকভিল। ঠিক আছে, টকভিল। টকভিল। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো তোমরা আবার একটু করে রাখবে। ঠিক আছে, পরের দিন দেখো, না করে আমি উত্তর বলে দিয়ে তোমাদের কোনো লাভ নেই, নিজের একটু দেখো, করো। ঠিক আছে, তোমাদের ক্লাস যেরকম আছে সেই রুটিন তো অলরেডি বলা আছে, মঙ্গল বৃহস্পতি শনি, সেটা তো বলা আছে, কোনো সমস্যা নেই। মঙ্গলবার বৃহস্পতিবার 9টার সময় হবে, আর হচ্ছে শনিবার দিন 8টা থেকে থাকবে। আর মক টেস্ট মনে রাখবে সপ্তাহে 2টো করে হবে। প্রত্যেক রবিবার হবে, মানে সকালে আমি লিঙ্ক দিয়ে দেবো, যে কোনো সময় করবে। আর বুধবার হবে, অর্থাৎ সপ্তাহে 2টো করে প্রত্যেকে কিন্তু মক টেস্ট দিতে হবে। ঠিক আছে, আর প্রত্যেকটা মক টেস্ট কিন্তু প্রত্যেকের অ্যাটেন্ড করতে করবে। কারণ দেখো, কষ্ট করে মক টেস্ট বানাতে হবে, যতজন পড়ছো ততজনের জন্যই আমাকে করতে হবে, কম হোক বেশি হোক করতে হবে। আর মক টেস্ট একটা একটা বানাতে অনেক যথেষ্ট সময় লাগে আর কষ্টকর ব্যাপার। ঠিক আছে, তো আমি আশা করবো প্রত্যেকে অ্যাটেন্ড করো, ভুল হোক ঠিক হোক যেটাই হোক, প্রত্যেকে অ্যাটেন্ড করো। ঠিক আছে, তো এই রবিবার অলরেডি বলা আছে। ঠিক আছে, সামনের বুধবার সেটা হচ্ছে মোটামুটি ধরো ওই সিলেবাসেরই কাছাকাছি হবে। ঠিক আছে, ওই এরই মধ্যে মোটামুটি থাকবে। এবার সেটা সোমবার মানে এটা হোক, মানে তোমাদের শনিবার মক টেস্টটা হোক, মঙ্গলবার আমি বলে দেবো। মানে এমনই হবে, যতটা পড়া হবে সেই বেসিসেই মক টেস্ট হবে। কি বললাম, বোঝা গেল না গেল না? ঠিক আছে, আর প্রত্যেক কিন্তু মক টেস্ট দেবে। কেন মক টেস্ট দেওয়াটা গুরুত্বপূর্ণ কেন? পরীক্ষা দেখলে যে হ্যাঁ পড়ার সময় দেখে নিলাম, হ্যাঁ স্যার পড়ে নিয়েছি, খুব ভালো কথা, কিন্তু এক্সাম যখন দিতে যাচ্ছে তখন দেখবে ভুল হয়ে যাচ্ছে, এটাই সমস্যা, তাই তো? তাহলে সেই সমস্যা এক্সামের সময় কি ভুল হয় না হয় সেটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। ওকে, বোঝা গেল কি বলতে চাইছি? আচ্ছা বলো, আর হ্যাঁ স্যার। কারো কিছু বলার আছে? কোনো কিছু ক্লাস নিয়ে বা এক্সাম নিয়ে বা কোনো কিছু নিয়ে, বা পড়াটায় কিছু মনে হচ্ছে গাফিলতি হচ্ছে, বা এটার জায়গায় এটা হলে ভালো হতো, বা কিছু তোমাদের কোনো যদি মতামত থাকে অবশ্যই বলো। কারণ এটা তো দেখো, প্রত্যেক দিন তো আর এটা জিজ্ঞেস করার মতো সময় হবে না। আজকে একটু সময় আছে, আমি একটু জিজ্ঞেস করছি। বলো, কারো যদি কিছু বক্তব্য থাকে যে স্যার এটার জায়গায় এটা হলে ভালো হতো, বা এটা এরকম হলে ভালো হতো, যদি আমার পক্ষে সেটা সম্ভব হয় তাহলে আমি অবশ্যই করবো। নবরূপা, মণিদীপা? হ্যাঁ, না না বলছি স্যার, আপনি কি ইউরোপের ইতিহাস ছাড়া অন্য কোনো এর মক টেস্ট দেবেন না? হবে, অবশ্যই হবে। দেখো, যেটা পড়া হবে তার উপর মক টেস্ট করবে। এবার দেখো, স্যার এখন আমি যদি বলছি, বলো। শিল্প বিপ্লবটা হয়ে গেলে হুম, ওই যে 10-এর দাগে যে সিলেবাসটা আছে ওটা বাদ দিয়ে মানে এখন তাহলে একটু প্রথম দিক থেকে একটু করালে ভালো হতো। তাহলে কি তোমরা কি বলছো যে 8-9 হয়ে গেছে, 10th এখন না করে উপরে যাবে? করে হ্যাঁ স্যার, প্রথম থেকে একটু করান, তারপরে মাঝামাঝি থেকে আবার করাবেন, মানে এটা কিছু বোরিং হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, সবার কি মতামত, কি ফার্স্ট মডিউল হবে? দেখো, পড়তে সবাইকে হবে, আগে হোক পরে হোক এরকম নয়। দেখো, এরকম কখনোই নয় যে স্যার প্রথম থেকে পর পর হলে না ভালো এখান হয়। থেকে দুটো হ্যাঁ, এটা এটা দেখো, আমি একটা কথা একটু বলে দিই। এটা কখনোই কেউ মানে চেষ্টা করবে না বা ভাববে না না স্যার পর পর হোক তাহলে ভালো হবে। তোমরা হিস্ট্রি সাবজেক্ট এরকম নয় যে তোমাদের এখন সিরাজউদ্দৌলা পড়ালে বা ফিফথ মডিউল পড়ালে তোমাদের মনে হবে হায় স্যার এটা কোথায় ছিল। এটা তোমাদের মনে একদমই হবে না, কারণ তোমরা হিস্ট্রি সাবজেক্ট পড়ো। ঠিক আছে, ফলে বলছি, তোমাদের কাছে হ্যাঁ হ্যাঁ যে কোনো মডিউল যেটা মনে হবে আগে করার সেই মডিউলে আগে করবে, কোনো সমস্যা তোমাদের হবে না, কারণ তোমরা হিস্ট্রি সাবজেক্টে পড়ছো। অন্য কোনো যদি বাচ্চা হতে তাহলে বলতাম যে না ঠিক আছে, পরপর না পড়লে ইতিহাস কি করে বুঝবে। তোমরা ইতিহাস বোঝো, কোনটার পরে কোন ঘটনা তোমরা বোঝো, প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ তোমরা ভালোভাবেই বোঝো। ফলে যে মডিউলটা মনে হবে আগে করার সেই মডিউলটা আগে করো, কোনো সমস্যা নেই। বুঝতে পারলাম প্রত্যেককে কথাটা কি? ঠিক আছে, তাহলে তোমরা সিলেক্ট করো কোন মডিউলটা করবে, তাহলে সেটাই আমি করাবো, কোনো সমস্যা নেই। বলো, ফার্স্ট মডিউল করবে না সেকেন্ড মডিউল প্রথম দিল্লি হ্যাঁ সালতানাতে যাবে? সিন্ধু সভ্যতাটাই করো। মানে ফার্স্ট মডিউলটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সবার একই মতামত?
স্যার বাকিরা কি আগে ক্লাস করেনি? আমি তো ক্লাস করেছি। আমার তো ফার্স্ট তো মডিউল, সেকেন্ড মডিউল হয়ে গিয়েছিল। তুমি সে করলে অনেকদিন খালি আগে প্র্যাকটিস করেছিলে করতে না? হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, তুমি অনেকদিন হ্যাঁ, আগে আমার সব করেছিলে, সেই নোটসও আগের আছে। বছর, আগের বছর তখন করেছিলে। হ্যাঁ, হ্যাঁ আমরা কেউই তো করিনি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আহ, আচ্ছা ঠিক আছে তাহলে, এক কাজ করো, দাঁড়াও, ঠিক আছে ফার্স্ট মডিউল তো অবশ্যই করবো। আহ, দাঁড়াও, তোমাদের ইম্পর্টেন্ট জায়গাটা একটু করে নি। আচ্ছা, একটা কাজ করো, একটা কাজ করো, আম, সিরাজউদ্দৌলার থেকেও একটু, যেটা দেখো আমার মনে হয় একটু যেটা কষ্টকর সেই জায়গাটা আগে একটু করে নেওয়াটা বেটার। ঠিক আছে, কষ্টকরের মধ্যে 6 আর 7 মডিউল কিন্তু সব থেকে ঝামেলার জায়গা এবং সবচেয়ে বড় জায়গা। ঠিক আছে, 6 আর 7 মডিউল মানে বুঝতে পারছো যে যেগুলো আন্দোলনগুলো আছে, তার সাথে যাতে ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট, আর যেখান থেকে কিন্তু বেশি প্রশ্ন এখান থেকে আসবে, কারণ সিন্ধু সভ্যতা বা ওখান থেকে একটা একটা প্রশ্ন আসবে, তাও মানে বিশাল কিছু ব্যাপার, এরকম প্রশ্ন কঠিন আসবে না। যা অ্যাকচুয়াল যদি কোশ্চেন বলা হয় যেটা বেশি আসবে বা কঠিন আসবে, সেটা হচ্ছে 6 আর 7 মডিউল। এই যেটা মডার্ন হিস্ট্রির মডিউল, এখান থেকে কিন্তু বেশি কোশ্চেন আসবে সব সময়ের জন্য, এবং এটাই সব থেকে গন্ডগোলের জায়গা। ঠিক আছে, তো আমার সাজেশন আমি এটাই বলবো, তোমরা যদি এ করো, আমার মনে হয় 6 মডিউলটা আগে করে নাও বেটার, বা ফিফথও করতে পারো, অসুবিধা নেই, কিন্তু ফিফথটায় বেশি কিছু নয়, কিন্তু 6 মডিউল আই থিঙ্ক কারো পড়া হয়নি, তাই তো? নবরূপা, তোমারও হ্যাঁ হয়নি স্যার, ওটা 6 মডিউল? করেছিল। না, হয়নি তো? ওটা হয়েছিল আমার, কিন্তু ডিপলি হয়নি, সব জায়গাগুলো হয়নি। আচ্ছা ঠিক আছে, তো আমি এটা বলবো তাহলে শিল্প বিপ্লবটা পরের দিন করিয়ে দিই, প্লাস আমাদের মক টেস্টটা হয়ে যাক। ঠিক আছে, তাহলে আমরা এরপরে 6 মডিউলটা শুরু করব, মানে একদম ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে প্রতিরোধ, সেখান থেকে আন্দোলন, ওয়াহাবি, ফরাজি, সাঁওতাল বিদ্রোহ, মহাবিদ্রোহ, ইয়ং বেঙ্গল, রাজা রামমোহন রায়, এখান থেকে যা টপিক আছে সেগুলো পড়ে, মানে এগুলো আমি খুব বেশি দিন সময় লাগবে না, কারণ এগুলো দেখো অনেক বড় বড় টপিক হয়, কিন্তু আমি এগুলোকে সামারাইজ করে দেবো টপিক ওয়াইজ, সেভাবে তোমাদের নোটস দিয়ে দেবো, পড়তে পারবে, অসুবিধা হবে না, পড়িয়ে দেবো, বুঝিয়ে দেবো, আর এখান থেকে এমসিকিউ করে নেবো। তাহলে 6 মডিউলটা আমরা সামনের সপ্তাহে শুরু করবো তাহলে। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকে? ওকে, হুম হুম। কারণ কি বলতো, এখন হচ্ছে এরকম নয় যে স্যার প্রথম থেকে করি, হ্যাঁ করলে করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু কি জানো তো, যেখান থেকে বেশি প্রশ্ন আসবে আমরা সেটাকে বেশি ফোকাস করি, বাকি জায়গাগুলো খুব কম, সেই জায়গাগুলো দেখো পরে যখন সময় হবে টুকটাক তখন করব, কারণ দেখো হঠাৎ করে যদি এক্সাম আমাদের, দেখো আমরা আশা করছি যে পরীক্ষা সেপ্টেম্বরে হবে না, এটা আমার যেটা ধারণা, ঠিক আছে, হবে না, কারণ পরীক্ষা হতে হতে আমার ধারণা অনুযায়ী অক্টোবরের আগে পরীক্ষা কখনোই, অক্টোবর নভেম্বরের আগে কখনোই পরীক্ষা সম্ভব নিতে ওরা পারবে না। কিন্তু যদি হঠাৎ করে, যদি এবার কি বলা যায় বলো, যদি হঠাৎ করে সেপ্টেম্বরে বলে দেয়, তখন কিন্তু ওইগুলো পড়তে পড়তে এগুলো আমাদের হবে না, তখন কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবো আমরা, কারণ আমরা কমপ্লিট করা, তখন বলবে স্যার এক্সাম ডেট দিয়েছে এখন করিয়ে দিন, তখন নিজেরাও সমস্যায় পড়বে, আর আমার করাতেও সমস্যা হয়ে যাবে, কারণ নিজেরা নিজেদের মাথাতে আর কিছু আসবে না। তাহলে যেই যেই জায়গাগুলো কঠিন, বা যেই যেই জায়গাগুলো আমাদের গন্ডগোল হতে পারে বেশি কোশ্চেন, সেটা করে নিই, তারপরে আমরা সময় অনুযায়ী বাকিগুলো করে নেবো। ক্লিয়ার হয়েছে? আমার কথা বোঝা গেল? স্ট্র্যাটেজি বুঝলাম? ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ। ঠিক আছে, তাহলে যেখান থেকে বেশি কোশ্চেন 6 আর 7 মডিউল, এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, বিশেষ করে 7 মডিউল ভীষণ 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 গুরুত্বপূর্ণ। সিক্সতেও কোশ্চেন, সেভেনেও মডিউল, এই দুটো আমরা আগে করে নিই, তাহলে দেখো আমাদের ম্যাক্সিমাম জায়গাটা হয়ে গেল। এরপরে যেরকম টাইম থাকবে, দরকার হলে উপরের যে জায়গাগুলো আছে সেই জায়গায় অত নোটস না পড়ে আমরা শুধুমাত্র এমসিকিউ করে নিলেই আমাদের জন্য যথেষ্ট, কারণ ওখানে অনেক কিছু জিনিস ব্যাপার নেই, তুমি বলবে স্যার জাহাঙ্গীর শাহজাহান আছে, আছে, কিন্তু ওখান থেকে কিছু সাজেস্টিভ আমরা করে নেব, যে এই জায়গাগুলো পড়ে নেবো, এখান থেকে কিছু বুকস অ্যান্ড অথার্স বই যেগুলো হয়েছে সেগুলো করে নেব, তারপর কোন সময় কে এসেছিল, কে কোট পোয়েটের মধ্যে সেরকম কোশ্চেন করে নেবো, ব্যাস আমাদের হয়ে যাবে। কি বললাম বোঝা গেছে? এবার যদি আমরা সময় পাই, তাহলে আমি ওদের সম্পর্কে ডিটেলস পড়িয়ে দেবো যাতে তোমাদের লাভ হয়। ঠিক আছে, কিন্তু যদি সময় না পাই তখন কিন্তু আমাদের গন্ডগোল হয়ে যাবে, কারণ এই বাবর, হুমায়ুন এদেরকে পড়াতে গেলে আমি চাইলে এদেরকে নিয়ে 1 বছর ক্লাস করাতে পারি, বাবরকে নিয়ে আমি 5টা ক্লাস করাতে পারি, ঠিক আছে, কিন্তু তার তো লাভের লাভ কিছু হবে না, বেশি পড়িয়ে লাভের লাভ কিছু নেই, যেটা আমাদের লাভ হবে এক্সামের জন্য আমরা সেটা করি। তাহলে সেটাই আমাদের স্ট্র্যাটেজি, তাহলে ঠিক থাকলো। তাহলে আমরা শিল্প বিপ্লবটা এন্ড করে নিই, তাহলে পরের দিন তোমরা এক কাজ করো, পড়তে শুরু করো, যেটা মানে আমরা অলরেডি যেটা
ফরাসি বিপ্লবটা করলাম, মানে নেপোলিয়ান এটা করলাম, ভিয়েনা কংগ্রেস, মানে 8 আর 9 মডিউল, মানে শুধু শিল্প বিপ্লবটাও দেওয়া আছে। এই দুটোকে এই সপ্তাহের মধ্যে একদম ফিক্স করে নাও। ফিক্স করে নিলে আমরা সানডে আমরা এক্সাম নিয়ে নিচ্ছি, সানডে হয়ে যাবে। তারপর আমরা সামনের মঙ্গলবার থেকে একদম শুরু করে দেবো 6 মডিউল। ক্লিয়ার? কোনো ডাউট নেই? সবাই একদম এগ্রি করছো? থামস আপ করে দাও প্রত্যেকে। থামস আপ আছে, দেখো লাইক আছে, থামস আপ হ্যাঁ আছে, স্যার। হাত তুলে দাও, হাত তুলে দাও সবাই। হ্যাঁ এই তো। ওকে, প্রত্যেকের হাত, একজনের হাত দেখতে পাচ্ছি, বাকিদের হাত কোথায়? বাকিরা হাত জানো না কোথায় হাত আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই আমাদের থাকলো, আমি এ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা, হ্যাঁ একদম, তাহলে আমরা সামনের এতে ওটাই শুরু করছি। ওকে, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো আর একটু বাড়িতে টাইম দাও, বুঝলে?